ইরানে বিক্ষোভে ৫ শতাধিক নিহত বলে মানবাধিকার সংস্থার দাবি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি থেকে বড় হামলার হুঁশিয়ারি। এবং রাজধানীতে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে। ৯ দিনব্যাপী উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। এছাড়াও নিউজল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসের জাঁকজমকপূর্ণ উৎসবের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা আশঙ্কা আছে বলে বাংলাদেশ দল ভারতের মাটিতে খেলায় অংশ নেবে না বলে আবারও জানিয়েছেন আইন ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি নিরাপত্তা দল ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যে ৩টি কারণ উল্লেখ করেছে তাতে বিশ্বকাপে অংশ নেওয়া কোনোভাবেই সঠিক হবে না বলে মন্তব্য করেছেন তিনি। মিথিলা নাজনীন রিপোর্ট করছেন। ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা আরও একবার নাকচ করে দিলেন আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি নিরাপত্তা দলের পাঠানো রিপোর্টে মোস্তাফিজ সহ বাংলাদেশ দলের অংশগ্রহণের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। আমরা 2টা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি। এর মধ্যে একটা জিনিস ঘটেছে আপনাদের আমার জানানো প্রয়োজন, সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। বাংলাদেশ তার সেরা বোলারকে ছাড়া বিশ্বকাপ আসরে কিভাবে অংশ নেবে, বা সমর্থকরা দেশের জার্সি পরে স্বস্তিতে মাঠে বসে খেলা দেখতে পারবে না, এমন পরিস্থিতিতে খেলা সমীচীন নয় বলেই মত তার। আমরা মনে করি ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। মুস্তাফিজের পর্ব এবং এরপরে আপনাদের যে চিঠির কথা বললাম সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। যুব ও ক্রীড়া উপদেষ্টা প্রথমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন অফিসে আসেন। অনুষ্ঠেয় আসন্ন সাফ ফুটবল নিয়ে কথা বলেন বাফুফের সভাপতি। আমরা যদি সাফ হোস্ট করতে চাই, আমাদের নিজস্ব ভিশন হলো আমরা পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই। সেখানে আমরা চাবো অ্যাটলিস্ট 3টা ভেন্যু যেন আমরা ব্যবহার করতে পারি, মানে ঢাকা ইনক্লুড বা ঢাকার বাইরে 2টা ভেন্যু নিয়ে। তাই আমি মনে করি যে সাফটা আসলে জমজমাট হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন ঢাকার 1 নম্বর জাতীয় স্টেডিয়াম ভবিষ্যতে শুধু ফুটবলের জন্য ব্যবহার হবে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।
মুস্তাফিজকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল থেকে অপসারণ ও আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে খেলা নিয়ে বাংলাদেশ ও বিসিবির অবস্থানকে সমর্থন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে সফরকালে মিডিয়ার মুখোমুখি হয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের সম্মান সবার আগে, তবে ছোটখাটো সমস্যা পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমি গতকালই সেটা বলেছি আপনাদের, দেখেছেন যে আমরা তাদের সঙ্গে ঠিক সঠিকভাবে ডিপ্লোম্যাটিক আচরণ করতে পারি, তাহলে তাদেরও বিরূপ আচরণ কমে যাবে। আমাদের একটা কমিটমেন্ট আছে, আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করব। একটা দেশ একটা দেশের যে বলে মিউচুয়াল রেসপেক্ট, আপনার পারস্পরিক যে আপনার সম্মান, সেটা রেখে সব রকমের আমার দাবি আমি আদায় করার চেষ্টা করব। কক্সবাজারের টেকনাফের ওয়াইকং সীমান্তে বাংলাদেশের ভেতরে মাইন বিস্ফোরণে আবু হানিফ নামের এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার সকাল 10টায় টেকনাফ উপজেলার ওয়াইকং ইউনিয়নের লম্বাবিল সীমান্তের নাফ নদী, শাহজাহানের দ্বীপ ও হাসির দ্বীপের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। আহত আবু হানিফ পেশায় মৎস্যজীবী। তার বাবা ফজল করিম জানান, সকালে সীমান্তের নাফ নদীতে বাংলাদেশ অংশে জেগে ওঠা শাহজাহানের দ্বীপে আবু হানিফ মাছ ধরতে যায়। নদীতে নামলে আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়, অন্য পাটিও আঘাতপ্রাপ্ত হয়েছে। আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এই ঘটনা ঘটে বলে ধারণা। আহত আবু হানিফকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং MFS হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় চিকিৎসকরা। ওয়াইকং পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। 24-এর গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন আদালত। আগামী 10 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। তবে সালমান এফ রহমান ও আনিসুল হক নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন। মাজুল হক মান্নার রিপোর্ট। সাবেক মন্ত্রী আনিসুল হক ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাসহ 5টি অভিযোগ আনা হয়। এতে বলা হয়, সালমান এফ রহমান ও আনিসুল হকের মধ্যে হওয়া ফোনালাপে আন্দোলনকারীদের শেষ করে দেওয়া সংক্রান্ত বক্তব্য কারফিউ চলাকালে হত্যাকাণ্ডে উস্কানি হিসেবে কাজ করেছে। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ঘটনা আড়াল করার কথাও বলেছিলেন দুই আসামি। যদিও এর সাথে দ্বিমত পোষণ করে আসামিপক্ষের আইনজীবী বলেছিলেন, 24-এর ছাত্র জনতা গণ অভ্যুত্থানের দমনে শেখ হাসিনাকে পরামর্শ বা উস্কানি দিয়েছেন এমন কোনো প্রমাণ দিতে পারেনি রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল 1। যার টেলিফোনিক কনভারসেশন ফোনালাপ কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। এছাড়াও 22 জুলাই, 28 জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ হওয়া নিয়ে কথা বলেন আসামিপক্ষের আইনজীবী। আমাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশনটা ওনারা নামঞ্জুর করেছেন এবং মামলার চার্জ শোনার পরে আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওনারা কি গিলটি প্লিড করেন কি না। তো ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন। আইনে কিন্তু এটা রিভিউয়ের একটা বিধান আছে। আমরা আমাদের ক্লায়েন্টদের সাথে কথা বলবো, ওনারা যদি ইনস্ট্রাকশন দেয় তাহলে ওনারা চাইলে রিভিউ করতে পারে, আদারওয়াইজ ওনারা ট্রায়াল ফেস করবেন। চট্টগ্রামের একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করেছে তদন্ত সংস্থা। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026।
দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী A.K.M ফজলুল হকের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল নামঞ্জুর হয়েছে। আপিল শুনানির তৃতীয় দিন জাতীয় পার্টির ৩ জন সহ প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৪১ জন। ৩ দিনের প্রার্থিতা ফিরে পেলেন সব মিলে ১৫০ জন। ওবায়দুল রশিদের রিপোর্ট। নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল ও বৈধতার আদেশের বিরুদ্ধে সোমবার সকাল ১০টায় শুরু হয় আপিল শুনানি। শুনানিতে অংশ নিয়ে প্রার্থিতা ফিরে পান অনেক প্রার্থী, আবার প্রার্থিতা ফিরে না পেয়ে আদালতে যাওয়ারও কথা বলেছেন অনেকে। নামঞ্জুর করছে যে ইউএস সিটিজেনশিপ আমার আছে সেজন্য, তো আমি ওখানে তো ডকুমেন্ট দিছি যে আমি এটা সারেন্ডারের জন্য অ্যাপ্লিকেশনও দিছি, যেহেতু এটা প্রক্রিয়াধীন সেজন্য অ্যাকসেপ্ট করার জন্য অ্যাপিল করেছি। তো এই অ্যাপিলেও তারা যেহেতু CLN নাই সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। জাতীয় পার্টির যেসব প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছিল তাদের শুনানির জন্য এসেছিলেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। সমস্ত জেলা অফিসে থেকে আমাদের উপর চাপ আসছে, এ ধরনের ঘটনা ঘটলে আমাদের কিন্তু নির্বাচন বয়কটের চাপ অনেক বেশি আমাদের উপরে আসবে। তো রাষ্ট্র সরকার নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম। যদি এই রাষ্ট্র এই সক্ষম না হয়, অক্ষম রাষ্ট্র সুষ্ঠু ভোট করতে পারবে না। তৃতীয় দিনে ৭১টি আপিল শুনানি হয়েছে, যার মধ্যে মঞ্জুর হয়েছে ৪১টি, নামঞ্জুর হয়েছে ২৫টি, অপেক্ষামান রয়েছে ৪টি, আর অনুপস্থিত ছিলেন একজন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে জয়ী হলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে বন্ধুত্ব করা হবে। রাজধানী বসুন্ধরায় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ও EU নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবসের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি জানান, এবার EU এর পক্ষ থেকে ২০০ সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দল আসবে। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। আগামীতে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং তারা দেশকে নিরাপদ করার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য, সুশাসন কায়েমের জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, অর্থনৈতিক পুনর্বিন্যাস করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা সঠিক সিদ্ধান্ত দিবে। জনগণের উপর আমাদের ১০০% আস্থা। এবার অন্যান্য সংবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলায় ৩ জন আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্রপক্ষ। মামলার চার্জশিটের গ্রহণযোগ্যতার বিষয়ে আগামী ১৫ই জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। জাকি আক্তারের রিপোর্ট। ওসমান হাদি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য ৩ আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র আইনজীবী আব্দুস সোবাহান তরফদার, ব্যারিস্টার SM মইনুল করিম, সহকারী অ্যাটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুলকে নিয়োগ দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এ আদেশ দেন। সোমবার সকালে মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, শান্তা আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন। মামলার বাদী আব্দুল্লাহ আল জাবের আদালতের কাছে এ মামলায় নিয়োগপত্র আইনজীবীদের আবেদনের সঙ্গে সম্মতি জানান। শুনানি শেষে আইনজীবীরা জানান, মামলার চার্জশিট নিয়ে আরও পর্যবেক্ষণ প্রয়োজন। এই চার্জশিটটা আমরা এখন স্টাডি করব। স্টাডি করার পরে এই চার্জশিট নিয়ে আমরা ফার্দার চার্জশিট গ্রহণ বিষয়ে শুনানি করব, নাকি আরো অন্য কোনো সিদ্ধান্ত নিব। 15 তারিখে দেওয়া হয়েছে, আগামী বৃহস্পতিবার। 17 জন আসামির মধ্যে 11 জনে 164 দিয়েছে। আমরা এই জিনিসটা পর্যালোচনা করে দেখব, আসলে কারো প্রতি কোনো বেইনসাফ করা হচ্ছে কিনা সেটাও আমরা দেখব। ওসমান হাদি হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেফতার 17 জনের মধ্যে 9 জন জবানবন্দি দিয়েছেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুল শিক্ষার্থী নীলি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হোটেল কর্মচারী মিলন মল্লিককে বাগেরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, নীলি অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করার কথা স্বীকার করেছে মিলন। ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শাকির আদনানের রিপোর্ট। রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার ভাড়া বাসায় শনিবার দুপুরে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার নীলিকে নির্মমভাবে হত্যা করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই দিন দুপুরে নীলির বাবার হোটেলের কর্মচারী মিলন মল্লিক বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর আবার বাসায় প্রবেশ করে। সংবাদ সম্মেলনে র্যাব জানায় নীলি অনৈতিক প্রস্তাবে সাড়া না দিলে তাকে হত্যা করা হয়। জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মিলন। আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন। পরবর্তীতে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। আলমারি ও ওয়ার্ড্রপের তালা ভেঙে বাসা থেকে 5 ভরি স্বর্ণ ও নগদ 5 লাখ টাকা লুটের ঘটনারও তদন্ত করা হচ্ছে। এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ আছে, তোমাদের স্বর্ণটা কোথায় নিয়েছো বা কী করেছো, বাট এই ব্যাপারে তিনি সদুত্তর দেন নাই। এটা বিস্তারিত তদন্তে আসল তথ্যটা বের হয়ে যাবে। হবিগঞ্জে ফাতিমা আক্তার নীলির জানাজা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ইরানে চলমান বিক্ষোভে কমপক্ষে 538 জন নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA। এর মধ্যে 47 জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও 8 জন শিশু বলে জানিয়েছে সংস্থাটি। তবে বিক্ষোভ দমন করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছে বলছে ইরান সরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান ইস্যুতে কঠিন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে মার্কিন সামরিক বাহিনী। বিক্ষোভকারীদের সাথে আলোচনায় বসে তাদের কথা শোনার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। ইরানে সরকার বিরোধী আন্দোলনে একের পর এক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এত বেশি মানুষ হতাহত হয়েছে যে অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন HRAN এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে নিহতের সংখ্যা বেড়ে 538-এ দাঁড়িয়েছে। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে ইরানে সম্ভাব্য হামলার জন্য প্রাথমিক পরিকল্পনা সেরে ফেলেছেন ট্রাম্প। ইরানের আশপাশের দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো থেকে হামলার হুমকি দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্ম হয়ে ইরানে হামলা চালাতে সামরিক বাহিনী IDF-কে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। যে কোনো মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে এবং ইসরায়েলে হামলা চালানোর কথা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট মজলিসের স্পিকার বাকের কালিবাফ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন কয়েক লাখ শহীদের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে। বিক্ষোভের মুখে তার সরকার কখনোই পিছু হটবে না। 2 সপ্তাহ আগে ইরানে অর্থনৈতিক সংকট, ডলারের বিপরীতে রিয়ালের ধারাবাহিক অবমূল্যায়ন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের ডাকা কর্মসূচি দিয়ে দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছিল। 2022 সালে তেহরানে পুলিশ হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনের মৃত্যুর ঘটনায় হওয়া বিক্ষোভের পর চলমান আন্দোলনকে দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। ভারতের বৃহত্তম বেসরকারি বহুজাতিক সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড যুক্তরাষ্ট্রের অনুমোদন নিয়ে ভেনেজুয়েলায় অপরিশোধিত তেল কেনার চেষ্টা করছে বলে মার্কিন সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে। ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে 500% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বাস্তবতায় ভারত এবার যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে ভেনেজুয়েলার তেল কেনার পরিকল্পনা করছে। অনুমোদন পেতে রিলায়েন্সের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে আলোচনায় বসেছেন। 3রা জানুয়ারি যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আটক হওয়ার পর
5 কোটি ব্যারেল তেল পাঠানো নিয়ে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে যে আলোচনা চলছে তার মধ্যে এই যোগাযোগ এগুচ্ছে বলে জানা গেছে। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা নিয়ে ভারত, চীন ও ব্রাজিল ছাড়াও আরো কয়েকটি দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ভারতের সংবাদ সংস্থা INS হোয়াইট হাউসের বরাত দিয়ে জানিয়েছে তারা ভারতকে একটি নতুন ব্যবস্থার মাধ্যমে ভেনেজুয়েলা থেকে তেল কেনার অনুমতি দেবে, তবে এর নিয়ন্ত্রণ মার্কিন প্রশাসনের হাতে থাকবে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। চলছে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিন। দর্শকরা বলছেন উৎসবের মাধ্যমে বড় পর্দায় অন্যান্য দেশের ছবি উপভোগ করতে পারছেন তারা। 9 দিন ব্যাপী এই উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু রিপোর্ট। আলোকিত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে চলছে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সোমবার অনুষ্ঠিত হয়েছে 12তম ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমা সমাপনী আয়োজন, যেখানে সিনেমা নির্মাণে নারী নির্মাতা ও কলাকুশলীরা প্রাধান্য পেলেই নারী সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসবে চলচ্চিত্রে, এমনটাই জানান আলোচকরা। যারা এখানে ফিল্ম মেকিংয়ে পড়াশোনা করছে তারা যাতে ওখানে গিয়ে কিছুটা আরও শর্ট কোর্স করতে পারে, 6 মাস 1 বছরে, যাতে টেকনিক্যালি আরও বেশি সাউন্ড ফিল্ম মেকিং করতে পারে। আমি দেখলাম এই ফেস্টিভ্যালের একটা উইক লং ইয়ে ছিল যে জাস্ট ফোকাসিং অন চাইনিজ ফিল্ম, তা সেটা থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। তা আমার মনে হয় চায়নার সাথেও আমাদের একটা বড় রকমের একটা কোলাবোরেশন হতে পারে। আগ্রহ নিয়ে উৎসবের ভেন্যুগুলোতে সিনেমা উপভোগ করার কথা জানিয়েছেন দর্শকরা। আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল এবং বিভিন্ন দেশের সিনেমা এক্সপ্লোর করার মাধ্যমে একটা নতুন অভিজ্ঞতা হলো। ধরনের ফেস্টিভ্যাল যেন সামনের দিকে আরো ভালো ভালো আরো কিছু ফিল্ম আসে। Film selection is interesting. We get to see a lot of films from different regions that I didn't get a chance to watch in my own country. So yeah, great. 9 দিন ব্যাপী এই উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের 83তম আসর। বাংলাদেশ সময় ভোরে ক্যালিফোর্নিয়ার একটি হোটেলে শুরু হয় এই জমকালো আয়োজন। এবারের আসরে সেরা চলচ্চিত্রের মুকুট, ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে হ্যামনেট। শ্রেষ্ঠ পরিচালক ও প্রযোজক সহ সর্বোচ্চ 4 ক্যাটাগরিতে পুরস্কার জিতল লিওনার্দো ডিক্যাপ্রিওর অভিনীত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার চলচ্চিত্রটি। সেরা অভিনেতার খেতাব পেয়েছেন টিমোথি শালামে ও সেরা অভিনেত্রীর পুরস্কার পান রোজ বার্ন। 28টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের বেছে নিতে এবারের আয়োজনে ভোট দেন বাংলাদেশ সহ বিশ্বের 3 শতাধিক বিনোদন সাংবাদিক। এক মঞ্চে উপস্থিত হন হলিউডের জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 2 পয়েন্ট বেড়ে 4942 পয়েন্টে দাঁড়িয়েছে, তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এদিন হাতবদল হয়েছে 393টি কোম্পানি, 352 কোটি 49 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 59 কোটি 79 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 140টি, কমেছে 175টি এবং অপরিবর্তিত রয়েছে 78টি কোম্পানির শেয়ারের দাম। আরও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। আবারও আমন্ত্রণ। এবারে খেলার খবর। নিরাপত্তা নিয়ে খোদ আইসিসির শঙ্কা থাকায় ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। মোস্তাফিজকে ছাড়া দল গঠনের প্রস্তাব নাকচ। গণহত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ। 10 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ।
ওসমান হাদি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ 3 জন আইনজীবী নিয়োগ, 15 জানুয়ারি সিএমএম আদালতে শুনানির দিন ধার্য। ইরানে বিক্ষোভে 5 শতাধিক নিহত বলে মানবাধিকার সংস্থার দাবি, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি থেকে বড় হামলার হুঁশিয়ারি। এবং রাজধানীতে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে, 9 দিনব্যাপী উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।